থ্যাংক ইউ এভরিওয়ান আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। আর অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আছেন। আমি আন্দোলনের সবাইকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। কয়েকজনকে তো আমি চিনি, যেমন আমি হারমেসতে অনেক কাজ করেছি, আর রুবিনা আপার সাথে কখনো আমার কাজ হয়নি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যেন ভবিষ্যতে আমি আপনার সাথে কাজ করতে পারি, আপনার সাথে স্ক্রিন শেয়ার করতে পারি। এইটা আমার জন্য অনেক বড় একটা অর্জন হবে। তিথি আছে এখানে, তানজিল জনি আছে এখানে, আর আমাকে এখানে যারা ইনভাইট করেছে, যারা আয়োজক আছে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আই এম ফিলিং অনার্ড। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমরা একটু প্রতিক্রিয়া শুনবো আমাদের আরেকজন ইফতাস আর তিথি। আমার নামটা আসলে ইফফাতারা তিথি। ধন্যবাদ সবাইকে। সবাই আমার শ্রদ্ধা নিবেন, আমার ভালোবাসা নিবেন। আপনাদের মনে জায়গা করতে পেরেছি যতটুকুই পেরেছি। আমি অনেক বেশি খুশি। এভাবেই পাশে থাকবেন, ভালোবাসবেন। আর থ্যাংক ইউ আপু, যারা আয়োজন করেছেন এখানে ইনভাইট করার জন্য। আই এম রিয়েলি ফিলিং অনার্ড। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে এইমাত্র পুরস্কার পেলেন, অজস্র পুরস্কার পেয়েছেন, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পেয়েছে। পুরস্কারের কোনো শেষ নেই, কিন্তু আমাদের ভালোবাসাটুকু কেমন লাগলো? শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আসলে পুরস্কার যেটা বললেন ভাই, যে অবশ্যই আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্ডিয়া ভারতবর্ষ থেকে পেয়েছি, অনেক সংস্থা থেকে পেয়েছি, আজকেও পেলাম। আসলে পুরস্কারটা তো পেতে ভালোই লাগে, কিন্তু পুরস্কার আরও যেটা ভালো লাগে, এই যে আপনি এই যে আমাকে ডেকে এনে যে পুরস্কৃত করেছেন, ভালোবাসা দিয়েছেন, যে আমাকে মনে করেছেন, এই যে মনে রাখাটাই মানে যে আমাকে ভালোবাসেন। তাই ভালোবাসার চেয়ে কিন্তু আমি মনে করি যে পুরস্কার হতে পারে না। তো অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লাগে পুরস্কার পেয়েছি। আজকে যে আয়োজন করেছে আপনার এই অনুষ্ঠানটা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসলেই পুরস্কার যারা আপনার কাজ করছি আমরা, এখনকার জেনারেশন, পুরস্কার পেলে কিন্তু অনুপ্রেরণা যোগায় যেন আমি যেন আরও সামনে ভালো কাজ করতে পারি। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমি তান্নুভাকে। ও আমাকে যে কি বলবো, এতবার ফোন করেছে। তারপর আজকে আমার বাসারই একটা আছে, অনুষ্ঠান আছে। আমি বলেছি দেখো এই সময় আমি যেতে পারবো না। আমি দুঃখিত যে আমার লেট হয়ে গেছে, সেটা হলো রাস্তাতে এত যানজট ছিল এই জন্য। তো যাই হোক, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আর ধন্যবাদ। এভাবেই যেন মানে ভবিষ্যতে পুরস্কৃত হতে পারে যারা আছেন এখনকার জেনারেশন, বা আমরা অবশ্যই যেন পাই, এভাবে আশা করবো আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আমাদের প্রধান অতিথি, আমরা আজকের এই আয়োজনের মধ্যমণি, আসলে তিনি সবাইকে সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। যার আসনে আমরা প্রধান অতিথির কথা মঞ্চে নির্দিষ্ট জায়গায় শুনব। যিনি আজকে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন, আমাদেরকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যিনি সংগ্রামী সাধারণ সম্পাদক, এখন উন্নয়নের সোপানে যিনি নিজেই একজন প্রিয় মানুষ, প্রিয় মুখ, হাসিনা বাড়ি চৌধুরী এমপি, মাননীয় প্রধানমন্ত্রী যাকে সরাসরি এমপি হিসেবে ডেকে এনে এমপি করেছেন এবং যাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন। আমরা এখন প্রধান অতিথির কথা শুনব। ধন্যবাদ। আজকে যিনি উপস্থাপনা করছেন, অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপনা করার জন্য আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি সভাপতি, এবং তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং এখানে নাট্য অভিনেতা থেকে শুরু করে, আমাদের চিত্র অভিনেতা থেকে শুরু করে, বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে, সচিব পর্যায়ের থেকে শুরু করে যারা এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার মুজিবীয় সালাম, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই স্মরণ করছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যেই আমরা যে স্বাধীনতা পেয়েছি তাদেরকে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে স্মরণ করছি, স্বাধিকার আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য বর্গকে, এবং আমি স্মরণ করছি বিনম্র চিত্তে যারা 21শে আগস্টে আমাদের নারী নেত্রী আইবি রহমান সহ 24টি তাজা প্রাণ যেখানে ঝরেছিল তাদেরকে স্মরণ করে আমি আমার এই গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে শীর্ষক আলোচনায় আমি কিছু বলতে পারার জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আমার কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করি, কারণ এই কারণেই উনি আসলে মানুষের কাজকে সম্মান করেন এবং মানুষের সততা এবং মানুষের ন্যায়পরায়ণতাকে উনি রেসপেক্ট করেন। তো যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বেছে বেছে শুধুমাত্র আমরা যারা মাঠে কাজ করি তাদের নয়, যারা বিভিন্ন উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন অঙ্গন থেকে বিভিন্ন সেক্টর থেকে কিন্তু অনেকেই এইরকম আমার মতো সম্মানিত করেছেন। আমি একজন বঙ্গবন্ধুর একজন আদর্শের একজন সৈনিক এবং জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর ছোট্ট একজন কর্মী। আমি সেটুকু নিয়েই আমি বাঁচতে চাই। আমার মাননীয় সংসদ সদস্য হিসাবে আমার নিজেকে অত বেশি আমি প্রচার করতে পছন্দ করি না। আমি পছন্দ করি আমার কাজকে, আমার সততাকে, আমার আদর্শকে। আমি চেষ্টা করি সবসময়। আমি কাউন্সিলর ছিলাম যখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, তখন এই আরকে ফাউন্ডেশনের সঙ্গে আমার পরিচয় হয় এবং তারা যে কাজগুলো করে আমার অত্যন্ত ভালো লেগেছে যে তারা পথ শিশুদের নিয়ে কাজ করেন। পথের থেকে ধরে ধরে শিশুদের যাদের খাওয়ার কোনো অবস্থা নেই বা থাকার কোনো ব্যবস্থা নেই, মা নেই, বাবা নেই, কোনো ঠিকানা নেই, তাদেরকে সেই ঠিকানায় একটা ঠিকানায় নিয়ে তাদেরকে ভরণ পোষণ করা, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব যে এই আরকে ফাউন্ডেশন কাজ করেন। এই জন্য আমি প্রথমেই আমি যেটা বলবো যে আসলে মানুষের জন্য আমরা সবাই এটা ভুলে যাই। আমরা যদি প্রত্যেকেই আমাদের মানুষ হিসাবে একটা মানুষকে মানুষ হিসাবে আমরা মনে করি, সে ওই নাপিত বলেন, ধোপা বলেন, আর রাখাল বলেন, চাকর বলেন, ড্রাইভার বলেন, যাকেই বলেন, শুধু মানুষ হিসাবে যদি আমরা মানুষকে সম্মান করতে জানি, শিখি, তাহলে পরে কিন্তু এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা অনেক দিন ধরেই আমার মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ 21 বছর পরে এই ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে উনি প্রথমেই কিন্তু এই দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য উনি চেষ্টা করেছিলেন, কিন্তু 2001-এ সেটার একটা ব্যত্যয় ঘটল। সেই ব্যত্যয় থেকে আবার 2006, এই 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জামাতের যে দুঃশাসন, সেই দুঃশাসনে আমরা যারা সাধারণ মানুষ ছিলাম, যারা আমরা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলাম, আমাদের যে কি কষ্ট, কি নির্যাতনের শিকার হতে হয়েছে, সেই লড়াই সংগ্রামে আমরা বুঝতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই দীর্ঘ লড়াই সংগ্রামের 1981 সাল থেকে 81 সাল থেকে উনি যে সংগ্রাম করছেন, বুকের যে ওনার চাপা একটা কষ্ট নিয়ে আজকে দেশ পরিচালনা করছেন, কি যাতনা নিয়ে যে উনি দেশ পরিচালনা করে আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই জন্য
আমাদের শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর উপরেই আমাদেরকে ভরসা করলে হবে না, আমাদের প্রত্যেকেই এক একটা শেখ হাসিনা হতে হবে। প্রত্যেকটা মানুষ আমরা যদি শেখ হাসিনার মতো হতে পারি, শেখ হাসিনার মতো যদি আমরা যোগ্যতার সাথে এবং দূরদর্শী সম্পন্ন একটা রাজনীতিবিদ হয়ে উঠতে পারি, তাহলে পরে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে এই বাংলাদেশটাকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করা। আমাদের আসলে সবচেয়ে যেখানে আমরা বাধাগ্রস্ত হই সেটা হলো আমাদেরকে দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। প্রত্যেকটা সেক্টরে আমাদের দুর্নীতি, এই দুর্নীতিকে আমাদের দূর করতে হবে, এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। একটা মানুষের কত লাগে আমি এটা বুঝতে পারি না। আমি তো মনে করি একটা মানুষের যদি একটা থাকার জায়গা থাকে, একটা চলাফেরার জন্য একটা গাড়ি থাকে, দুবেলা তিন বেলা পেট ভরে খাওয়ার একটা ব্যবস্থা থাকে, তাহলে পরে আর চাহিদার কোনো দরকার আমার মনে হয় না। কিন্তু মানুষ এত চাওয়ার তাদের শেষ নেই। এই চাওয়ার আমরা অবাক হয়ে যাই, আসলে বিশ্বাস করতে পারি না যে এই দুর্নীতির যে কিছুদিন আগে থেকে যে দুর্নীতির ভয়াবহ দুর্নীতির যে এইগুলো শুনছি, আমরা দেখছি, আমরা ভাইরাল হচ্ছে, এগুলো আমরা আসলে আতঙ্কিত হয়ে যাই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে কষ্ট, যে বাপ হারিয়ে, ভাই বোন হারিয়ে, মা হারিয়ে, পরিবারের সকলকে হারিয়ে এই বাংলাদেশটাকে যে বাংলার মানুষের মুখে যে হাসি ফুটাবার যে সংগ্রাম করে চলছেন, সেটার মর্যাদা, সেই সম্মানটুকু আমরা কিভাবে দিচ্ছি? আমাদের আর কত চাই, আমাদের আর কত লাগবে? এই ভাষা আসলে এগুলো বলার আসলে ভাষা নেই। আমরা সব সময় একটা জিনিসই আমাদের মনের ভিতরে আনতে হবে, প্রত্যেকটা মানুষের ভিতরে এই জিনিসটা যদি আমরা না আনতে পারি যে আমরা একজন অপরজনকে সাহায্য করব, একে অপরকে সাহায্য করব, একটি হাত আমরা আরও 100টা হাতে রূপান্তরিত করব আমরা, তাহলে পরে কিন্তু এই দেশ থেকে দেশটাকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, বঙ্গবন্ধুর আদর্শ যাদের বুকে আছে, যাদের ভিতরে দেশপ্রেম আছে, আমি বিশ্বাস করি তারা কোনো অপকর্মের সাথে জড়াতে পারেন না। এখানে যিনি চেয়ারপারসন আছেন আমাদের মাহবুব মোর্শেদ স্যার, ওনাদের জীবনটা দেখেন, ওনারাও কিন্তু এক সময় ওনারা আমলা ছিলেন, ওনারা বড় বড় সেক্টরে থেকে ওনারা কাজ করেছেন। ওনাদের জীবনটা যদি আমরা দেখি, ওনাদের বর্ণাঢ্য জীবন, ওনাদের সম্মানটা দেখেন, ওনাদের সন্তানদের সম্মান ওনাদের দেখেন। আজকে যারা দুর্নীতি করছে তাদের সন্তানরা কিভাবে মুখ দেখাবে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে মুখ দেখাবে, তাদের এই লজ্জার থাকার কোনো জায়গা আছে কিনা? আমার আসলে ভাষা নেই, এদেরকে ধিক্কার জানাবার কোনো ভাষা নেই, নিন্দা জানাবার ভাষা নেই। আমি শুধু বলবো যে যারাই আপনারা অতীতে দুর্নীতি করেছেন, আপনারা নিজেরাই একটু চিন্তা করেন যে আপনারা যে দুর্নীতি করেছেন, এই দুর্নীতি করে যে অর্থ সম্পদ আপনারা রোজগার করেছেন, এটা আপনারা কতটা ভোগ করতে পেরেছেন, আপনারা কতটা ভোগ করতে পারবেন? সবটুকু তো আপনার নিয়ে যেতে হবে, এটা সবটুকু কিন্তু ফেলে যেতে হবে, এবং আল্লাহর কাছে কিন্তু আপনাদের জবাবদিহি করতে হবে কার জন্য আপনারা এই সব করে যাচ্ছেন। কাজে আমি সবাইকে উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আসুন আমরা প্রত্যেকেই আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখি, এবং আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা গড়ি। এখানে পীরজাদা ভাই একটি কথা বলে গেছেন, আমার খুব ভালো লেগেছে। সেটা হলো যে উনি বলেছেন যে স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট সিটিজেন হতে হবে, স্মার্ট ইকোনমিকে গড়ে তুলতে হবে, স্মার্ট সোসাইটি করতে হবে, আরেকটা কি বললেন, স্মার্ট গভর্নমেন্ট হতে হবে। এই চারটি জিনিসের সমন্বয় কিন্তু আমাদের সম্ভব স্মার্ট বাংলাদেশ করা। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য যেখানেই থাকি, যে অবস্থানেই থাকি, আমরা সেই অবস্থান থেকে আমরা যেন শক্তভাবে আমরা অবস্থান নিই, এবং আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা যেন এই দেশটাকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি, দেশের মানুষকে সম্মান করি, এবং আমাদের যে স্বাধীনতা, বঙ্গবন্ধুর যে স্বাধীনতা দিয়েছে